শুরু করছি। ডিসিবি নিউজ ডেস্কের পক্ষ থেকে এই আলোচনা হচ্ছে। হ্যাঁ, যারা এই মুহূর্তে শুনছেন তাদের সবাইকে আমাদের আজকের এই বিশেষ ইন ডেপথ আলোচনায় স্বাগত জানাচ্ছি। সবাইকে স্বাগত। আজকের আলোচনাটা আসলে বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। হ্যাঁ, একদমই তাই। প্রতিদিন তো আমরা সংবাদ মাধ্যমে অসংখ্য অপরাধের খবর দেখি, তাই না? হ্যাঁ, তা তো বটে। কিন্তু এর মধ্যে কিছু কিছু ঘটনা বা চরিত্র এমন থাকে যা যে কোনো কাল্পনিক থ্রিলারকেও হার মানায়। ঠিক। আর আজকের আলোচনার কেন্দ্রে ঠিক এমনই একটি চরিত্র রয়েছে। আমরা মূলত বিশ্লেষণ করতে যাচ্ছি বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের অত্যন্ত কুখ্যাত এবং আলোচিত এক গ্যাংস্টারের উত্থানের গল্প, যার আসল নাম ছিল শেখ মোহাম্মদ আসলাম। হ্যাঁ, শেখ মোহাম্মদ আসলাম। তবে অপরাধ জগতে সে ঠিক এই নামে পরিচিত ছিল না। না, সেখানে তার পরিচয় ছিল অন্যরকম। সেখানে তার পরিচয় ছিল সুইডেন আসলাম, দ্য স্টাইলিশ ডন। দ্য স্টাইলিশ ডন, রাইট। কিভাবে সে আন্ডারওয়ার্ল্ডের একেবারে শীর্ষ পর্যায়, যাকে বলে দ্য লাস্ট বস, লাস্ট বস হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল, তার আদ্যপান্ত আমরা আজ বোঝার চেষ্টা করব। তো অপরাধ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই চরিত্রটির বিশ্লেষণ কতটা কৌতূহলোদ্দীপক বলে আপনার মনে হয়? এটা অত্যন্ত কৌতূহলোদ্দীপক। কারণ এই আলোচনায় আমরা কেবল একজন সাধারণ অপরাধীর গল্প শুনব না। ডিসিবি নিউজ ডেস্ক থেকে প্রাপ্ত তথ্যগুলো নির্দেশ করে যে হ্যাঁ, এখানে অপরাধ, আধুনিক প্রযুক্তি এবং তথাকথিত স্টাইল বা গ্ল্যামারের এক অদ্ভুত সংমিশ্রণ ঘটেছিল। গ্ল্যামারের সংমিশ্রণ, ব্যাপারটা বেশ কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। আসলে এই তিনটি উপাদানের নিখুঁত ব্যবহার কিভাবে একজন অতি সাধারণ মানুষকে সমসাময়িক আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টারে পরিণত করেছিল। হ্যাঁ, আলোচনা করা যাক। অবশ্যই। শেখ মোহাম্মদ আসলাম নামটা শুনলে খুব সাধারণ আর পরিচিত মনে হয়। একদম সাধারণ নাম। আমাদের চারপাশে এমন নামের অসংখ্য মানুষ ছড়িয়ে আছেন। ঠিক তাই। কিন্তু এই অতি সাধারণ একটি নামের আড়ালেই লুকিয়েছিল অপরাধ জগতের অন্যতম এক ভয়ের কারণ। হ্যাঁ, যাকে সবাই এক ডাকে চিনত। সাধারণ থেকে কুখ্যাত হয়ে ওঠার এই যাত্রায় তার নামের সাথে সুইডেন শব্দটি যুক্ত হওয়ার বিষয়টি বেশ কৌতূহল জাগায়। রাইট, সুইডেন নামটা কেন এলো? হ্যাঁ, নথিপত্রগুলো থেকে এই নামকরণের পেছনের প্রেক্ষাপট সম্পর্কে কি জানা যায়? এই সুইডেন ট্যাগটি যুক্ত হওয়ার পেছনের গল্পটি তার অপরাধ জীবনের গঠনতন্ত্র বুঝতে বেশ সাহায্য করে। আচ্ছা। তথ্যানুযায়ী তার বেড়ে ওঠার এলাকায় সুইডেন ভিত্তিক একটি এনজিও বা সংস্থার অর্থায়নে পরিচালিত একটি স্কুল ছিল। ওকে, একটি স্কুল ছিল। হ্যাঁ, আর স্থানীয়ভাবে সেটি সুইডেন স্কুল নামেই পরিচিতি পায়। তাহলে ওখান থেকেই কি নামটা? হ্যাঁ, আসলাম তার প্রাথমিক গ্যাং কার্যক্রম এবং আড্ডার মূল কেন্দ্র হিসেবে এই স্কুলের আশপাশের এলাকাটিকেই বেছে নিয়েছিল। ওটা ছিল তার একটা বেস ক্যাম্পের মতো। ঠিক তাই। এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারের ক্ষেত্রে সে এই জায়গাতেই নিজের প্রথম শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলে। বুঝলাম। সময়ের সাথে সাথে ওই নির্দিষ্ট এলাকার নিয়ন্ত্রক হিসেবে তার নামের সাথে সুইডেন শব্দটি পাকাপাকিভাবে জুড়ে যায়। তার এলাকা থেকেই তার এই নতুন পরিচয়। হ্যাঁ, তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল এই এলাকাভিত্তিক নিয়ন্ত্রণ তাকে কেবল একটি নাম দেয়নি। তাহলে আর কি দিয়েছিল? এটা তাকে সংঘবদ্ধ অপরাধ পরিচালনার প্রথম বাস্তব অভিজ্ঞতাও দিয়েছিল। রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। একদম। সে বুঝতে পেরেছিল যে শুধু গায়ের জোর দিয়ে আধিপত্য টিকিয়ে রাখা যায় না। হ্যাঁ, একটা সিস্টেম লাগে। ঠিক বলেছেন। এর জন্য নির্দিষ্ট একটি কেন্দ্র এবং বিশ্বস্ত অনুসারী গোষ্ঠী থাকা কতটা জরুরি সেটা সে ওই সুইডেন স্কুলের এলাকা থেকেই শেখে। তার একটি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করে সে তার অপরাধ সাম্রাজ্যের প্রথম ইটটি গেঁথেছিল। হ্যাঁ, ফাউন্ডেশনটা ওখানেই তৈরি হয়। কিন্তু সে সময়ের আন্ডারওয়ার্ল্ডের প্রচলিত যে রূপ, তার সাথে এই ব্যক্তির একটি বড় ধরনের অমিল দেখা যায়। অমিল বলতে তার ওই স্টাইলের দিকটার কথা বলছেন? হ্যাঁ, সাধারণ ধারণায় গ্যাংস্টার বলতে তো আমাদের চোখে কালো চশমা, ভারী পোশাক কিংবা একটা রুক্ষ এবং আক্রমণাত্মক অবয়ব ভেসে ওঠে, তাই না? হ্যাঁ, অনেকটা সিনেমার মতো একটা রাফ লুক। অথচ ডিসিবি নিউজ ডেস্কের তথ্য অনুযায়ী তার সম্পর্কে বলা হচ্ছে সে নাকি খুব সাধারণ টি-শার্ট পরতে ভালোবাসত। একদম ক্যাজুয়াল লুক। হ্যাঁ, একদম ক্যাজুয়াল লুক, যেন পাড়ার ৮-১০টা সাধারণ তরুণের মতোই তার চলাফেরা। ঠিক। একজন শীর্ষ সন্ত্রাসী যার অসংখ্য শত্রু রয়েছে, সে কেন এমন সাধারণ বেশভূষায় জনসম্মুখে চলাফেরা করত?
সাধারণ টি শার্ট পরার এই প্রবণতাটি কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার ছিল না। এটা ছিল তার অত্যন্ত সূক্ষ্ম একটি সাইকোলজিক্যাল এবং ট্যাকটিক্যাল গেম। ট্যাকটিক্যাল গেম মানে সে ইচ্ছা করেই এমন সাজত? অবশ্যই। প্রথমত, একজন শীর্ষ সন্ত্রাসী যদি সবসময় ভারী জ্যাকেট বা আক্রমণাত্মক পোশাক পরে থাকে, তাহলে তো সে সহজেই চোখে পড়ে যাবে। ঠিক, সে খুব সহজেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রতিপক্ষ গ্যাংয়ের নজরে পড়ে যাবে। সাধারণ বেশভূষা তাকে ভিড়ের মধ্যে মিশে যেতে সাহায্য করত। ছদ্মবেশের মতো আর কি। হ্যাঁ, কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হল এই সাধারণ ক্যাজুয়াল লোকের নিচেই লুকিয়ে থাকত তার আসল এবং দুর্ভেদ্য প্রস্তুতি। প্রস্তুতি? সাধারণ টি শার্টের নিচে কি প্রস্তুতি থাকতে পারে? সে তার নিজের নিরাপত্তার জন্য গতানুগতিক কোনো পদ্ধতি বা শুধু বডিগার্ডের উপর নির্ভর করত না। আচ্ছা। প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায় সে এই সাধারণ টি শার্টের নিচে ডক্টর ফ্র্যাঙ্ক ল্যাবরেটরির তৈরি বিশেষায়িত এবং হাইটেক বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করত। ডক্টর ফ্র্যাঙ্ক ল্যাবরেটরি তৈরি জ্যাকেট? হ্যাঁ, একদম আন্তর্জাতিক মানের। এটি সত্যি অভাবনীয়। বাইরে থেকে দেখে মনে হচ্ছে একজন সাধারণ মানুষ খুব ক্যাজুয়াল পোশাকে হেঁটে যাচ্ছে। আর ভেতরে সে সম্পূর্ণ সুরক্ষিত। হ্যাঁ, ভেতরে সে আন্তর্জাতিক মানের একটি ল্যাবরেটরি থেকে তৈরি অত্যাধুনিক বুলেট প্রুফ জ্যাকেট পরে আছে। এই বৈপরীত্যটাই কি তাকে আন্ডারওয়ার্ল্ডে দ্য স্টাইলিশ ডন হিসেবে পরিচিত করেছিল? ঠিক, এই বৈপরীত্যই তার স্টাইলিশ ইমেজের মূল ভিত্তি। মানে সাধারণ হয়েও অসাধারণ একটা ব্যাপার। হ্যাঁ, আর চিন্তা করে দেখুন, ডক্টর ফ্র্যাঙ্ক ল্যাবরেটরির মতো জায়গা থেকে এই ধরনের সরঞ্জাম সংগ্রহ করা সে সময়ে খুব একটা সহজ কাজ ছিল না। তা তো বটেই, এর জন্য তো বিশাল নেটওয়ার্ক দরকার। একদম। এটি প্রমাণ করে যে তার আন্তর্জাতিক চোরাচালান চক্রের সাথে কতটা গভীর যোগাযোগ ছিল। বিশাল কানেকশন ছিল তার। হ্যাঁ, সে নিজের সুরক্ষাকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছিল যা সমসাময়িক অন্য গ্যাংস্টারদের কল্পনারও বাইরে ছিল। একদিকে সাধারণ বেশভূষায় নিজেকে আড়াল করা, আর অন্যদিকে ভেতরে চরম প্রতিরক্ষামূলক ব্যবস্থা রাখা। এই কৌশল তাকে অপরাধ জগতে এক ধরনের অপ্রতিরোধ্য আত্মবিশ্বাস দিয়েছিল। আর এই আত্মবিশ্বাসের উপর ভর করেই সে কাজগুলো করত। হ্যাঁ, অত্যন্ত নৃশংস সব অপারেশন পরিচালনা করত সে। নথিপত্রে তার অপরাধের ধরনে ট্রিপল মার্ডার স্টাইলের মতো ভয়ঙ্কর সব কৌশলের উল্লেখ পাওয়া যায়। ট্রিপল মার্ডার স্টাইল শব্দবন্ধটি শুনলেই এর পেছনের ভয়াবহতা আঁচ করা যায়। হ্যাঁ, নামটাই বেশ ভয়ঙ্কর। এই স্টাইলটি আসলে কি ধরনের অপারেশনকে নির্দেশ করে? বলছি, এটি কি কেবল ৩টি সাধারণ খুনের ঘটনা, নাকি এর পেছনে নির্দিষ্ট কোনো ছক বা প্যাটার্ন কাজ করত? এটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়, বরং এটি ছিল তার অত্যন্ত নিখুঁত এবং নির্মম একটি সিগনেচার অপারেশন স্টাইল। সিগনেচার স্টাইল কিভাবে কাজ করত এটা? ট্রিপল মার্ডার স্টাইল বলতে বোঝানো হতো এমন এক ধরনের সমন্বিত আক্রমণ যেখানে মূল টার্গেটকে তো মারা হতোই, সাথে আরও কাউকে। হ্যাঁ, মূল টার্গেটের পাশাপাশি তার প্রধান রক্ষী বা সবচেয়ে কাছের সহযোগী এবং ঘটনাস্থলে উপস্থিত সম্ভাব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষীকেও একই সাথে শেষ করে দেওয়া হতো। মানে ৩ জন একসাথেই শেষ? একদম। এর উদ্দেশ্য ছিল দুটি। কি কি? প্রথমত, কোনো ধরনের প্রমাণ বা সাক্ষী না রাখা, যাতে আইনগতভাবে তাকে ফাঁসানো অসম্ভব হয়ে পড়ে। হ্যাঁ, সাক্ষী না থাকলে তো পুলিশ কিছু করতে পারবে না। আর দ্বিতীয় উদ্দেশ্য? দ্বিতীয়ত, আন্ডারওয়ার্ল্ডে এমন একটি ত্রাসের রাজত্ব কায়েম করা যাতে প্রতিপক্ষ বুঝতে পারে যে আসলামের সাথে শত্রুতা করার অর্থ হল সমূলে নিশ্চিহ্ন হয়ে যাওয়া। একেবারে রুট থেকে উপড়ে ফেলা যাকে বলে। হ্যাঁ, ঠান্ডা মাথার এই নিখুঁত পরিকল্পনা এবং ডক্টর ফ্র্যাঙ্ক ল্যাবরেটরির জ্যাকেট পরে নিজের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা, এই দুটো জিনিস একসাথে কাজ করত। ঠিক। এই দুয়ের সমন্বয়ে তাকে আন্ডারওয়ার্ল্ডে একটি ভয়ঙ্কর মিথ বা কিংবদন্তিতে পরিণত করেছিল। এই নির্মমতা এবং নিখুঁত পরিকল্পনার কারণেই হয়তো সে এত দ্রুত আন্ডারওয়ার্ল্ডের শীর্ষে পৌঁছাতে পেরেছিল। হ্যাঁ, তবে এই পথটা কিন্তু এক রাতের ছিল না। সেটা ডিসিভি নিউজ ডেস্কের নথিপত্র ঘেঁটে দেখাও যাচ্ছে। সে শুরুতেই গ্যাংয়ের প্রধান বা ডন হিসেবে আবির্ভূত হয়নি। না, সে শুরুতে লিডার ছিল না। বরং একটা দীর্ঘ সময় সে গ্যাংয়ের ভেতরে সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করেছে। রাইট, সেকেন্ড ইন কমান্ড। তো এই সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করার সময়টা তার পরবর্তী উত্থানে কতটা প্রভাব ফেলেছিল বলে মনে হয়? অনেক বড় প্রভাব ফেলেছিল। এই পর্যায়টি তার অপরাধ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষানবিষ্কাল ছিল বলা যায়। লার্নিং পিরিয়ড। হ্যাঁ, আন্ডারওয়ার্ল্ডের ক্ষমতা কাঠামোতে সরাসরি শীর্ষে বসলে অনেক সময় সংগঠনের তৃণমূল পর্যায়ের নিয়ন্ত্রণ বোঝা যায় না। গ্রাউন্ড রিয়ালিটিটা মিস হয়ে যায়।
একদম সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করার সুবাদে সে সংগঠনের লজিস্টিক্স, অস্ত্রের যোগান, মাঠ পর্যায়ে সদস্যদের মনস্তত্ত্ব। হ্যাঁ, এবং অর্থনৈতিক লেনদেনের পুরো ব্লুপ্রিন্টটি খুব কাছ থেকে আয়ত্ত করার সুযোগ পেয়েছিল। মানে পুরো সিস্টেমটা সে ভেতর থেকে স্টাডি করেছিল। ঠিক তাই, সে বুঝতে পেরেছিল গ্যাংয়ের কোথায় দুর্বলতা রয়েছে এবং কিভাবে প্রতিপক্ষের ওপর মানসিক ও শারীরিক আধিপত্য বিস্তার করতে হয়। তারপর যখন সে লিডার হলো, যখন শীর্ষ নেতার অবর্তমানে বা কোনো পট পরিবর্তনের মাধ্যমে সে গ্যাংয়ের পূর্ণ নিয়ন্ত্রণ হাতে পায়, তখন সে একজন অনভিজ্ঞ নেতার মতো আচরণ করেনি। কারণ সে তো আগে থেকেই সব জানত। হ্যাঁ, তার হাতে আগে থেকেই পুরো সিস্টেমের নিয়ন্ত্রণের চাবিকাঠি ছিল। আর এই নিয়ন্ত্রণ হাতে পাওয়ার পরই সে আন্ডারওয়ার্ল্ডের সমীকরণ চিরতরে বদলে দেওয়ার জন্য একটি অভাবনীয় পদক্ষেপ গ্রহণ করে। ঠিক, আর সেই পদক্ষেপটা ছিল খুবই বিধ্বংসী। সেই অভাবনীয় পদক্ষেপটি নিশ্চয়ই অস্ত্রের আধুনিকীকরণের সাথে যুক্ত। একদম ঠিক ধরেছেন। কারণ আমাদের হাতে থাকা তথ্য বলছে সাধারণ পিস্তল বা দেশীয় অস্ত্রের যুগ পার করে সে আন্ডারওয়ার্ল্ডে AK-47 মতো স্বয়ংক্রিয় এবং ভয়ঙ্কর ধ্বংসাত্মক অস্ত্রের প্রচলন শুরু করেছিল। হ্যাঁ, AK-47 চিন্তা করা যায়। এই ধরনের সামরিক গ্রেডের ভারী অস্ত্র একটি শহরের গ্যাংওয়ারে যুক্ত হওয়াটা তো পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যই একটি বড় ধরনের অশনি সংকেত। AK-47-এর সংযোজন আন্ডারওয়ার্ল্ডের প্রচলিত ক্ষমতার ভারসাম্যকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। কিভাবে? আগে তো অন্যরকম ছিল। এর আগ পর্যন্ত গ্যাংওয়ারগুলো সাধারণত দেশীয় অস্ত্র বা ছোট আগ্নেয়াস্ত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল। হ্যাঁ, যেখানে দুই পক্ষেরই টিকে থাকার একটা ব্যালেন্স থাকত। ঠিক, দুই পক্ষেরই সমান সুযোগ থাকত। কিন্তু AK-47-এর মতো উচ্চ ক্ষমতাসম্পন্ন, স্বয়ংক্রিয় এবং বিপুল ফায়ার পাওয়ারের একটি অস্ত্র যখন আসলামের গ্যাংয়ের হাতে পৌঁছাল, তখন প্রতিপক্ষের তো আর কিছুই করার ছিল না। না, প্রতিপক্ষের প্রতিরোধ করার আর কোনো ক্ষমতাই অবশিষ্ট রইল না। মানে এটা একটা একতরফা যুদ্ধ হয়ে গেল। হ্যাঁ, এটি শুধু প্রতিপক্ষকে শারীরিকভাবেই শেষ করেনি, মানসিকভাবেও সম্পূর্ণ পঙ্গু করে দিয়েছিল। এই বিপুল ফায়ার পাওয়ারের ওপর ভিত্তি করেই তো সে নতুন সব অপারেশন শুরু করে। ঠিক, এই অস্ত্রের জোরেই সে মিশন 7 ইস্টার্নের মতো অত্যন্ত উচ্চাভিলাষী এবং রহস্যময় আন্ডারওয়ার্ল্ড অপারেশন পরিচালনা করে। মিশন 7 ইস্টার্ন নামটা শুনলে কোনো পরিকল্পিত সামরিক অপারেশনের কথা মনে পড়ে। হ্যাঁ, একদম মিলিটারি স্টাইল অপারেশন। গ্যাংস্টারদের সাধারণ চাঁদাবাজি বা এলাকা দখলের যে পরিচিত রূপ আমরা দেখি, এই মিশনটি কি তার চেয়ে ভিন্ন কিছু ছিল? পুরোপুরি ভিন্ন ছিল। ডিসিভি নিউজ ডেস্কের নথিপত্রগুলো এই মিশন সম্পর্কে কি ধারণা দেয়? নথিপত্রের বিশ্লেষণ থেকে বোঝা যায় মিশন 7 ইস্টার্ন কোনো সাধারণ এলাকা দখল বা বিচ্ছিন্ন চাঁদাবাজির ঘটনা ছিল না। তাহলে এটা কি ছিল? এটি ছিল শহরের পূর্বাঞ্চলীয় সেক্টরগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার একটি সুপরিকল্পিত এবং সমন্বিত মাস্টার প্ল্যান। পুরো পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ। আর এই 7 বা 7 সংখ্যাটার মানে কি? 7 বা 7 সংখ্যাটি সম্ভবত ওই অঞ্চলের 7টি গুরুত্বপূর্ণ টার্গেটকে নির্দেশ করত। যেমন হতে পারে প্রতিপক্ষ গ্যাংয়ের 7 জন শীর্ষ নেতা অথবা 7টি নির্দিষ্ট অর্থনৈতিক জোন। আচ্ছা, মানে খুব স্পেসিফিক টার্গেট ছিল। হ্যাঁ, AK-47-এর ভারী ফায়ার পাওয়ার ব্যবহার করে তারা অত্যন্ত সুনির্দিষ্টভাবে এই টার্গেটগুলোকে নিশ্চিহ্ন করে দেয়। অপারেশনটা কি খুব দ্রুত হয়েছিল? এতটাই নিখুঁত এবং দ্রুতগতির ছিল যে পুলিশ বা প্রশাসন পরিস্থিতি বুঝে ওঠার আগেই শহরের পূর্বাঞ্চলীয় আন্ডারওয়ার্ল্ডের পুরো নিয়ন্ত্রণ সুইদেন আসলামের একক কর্তৃত্বে চলে আসে। অবিশ্বাস্য। হ্যাঁ, এই মিশনটির সফলতাই মূলত তাকে প্রমাণ করেছিল যে সে শুধু একজন গ্যাংস্টার নয়, বরং আন্ডারওয়ার্ল্ডের একজন দুর্ধর্ষ স্ট্র্যাটেজিস্ট। একদম তাই। এ তো গেল প্রতিপক্ষ গ্যাংয়ের সাথে তার লড়াই এবং আধিপত্য বিস্তারের গল্প। হ্যাঁ, কিন্তু যখন কেউ এত বড় পরিসরে ভারী অস্ত্র ব্যবহার করে এবং পুরো শহরের একটি অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তখন তো প্রশাসন চুপ করে বসে থাকবে না। ঠিক স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তার একটি সরাসরি এবং অনিবার্য সংঘাত তৈরি হয়। হ্যাঁ, পুলিশের সাথে এক ধরনের ইঁদুর বিড়াল খেলা শুরু হয়। এই ইঁদুর বিড়াল খেলার ব্যাপারে কিছু সাংকেতিক বা কোড ওয়ার্ডের উল্লেখ নথিপত্রে রয়েছে। রাইট, কিছু ইন্টারেস্টিং কোড ওয়ার্ড। যেমন মেডিকেল এবং 3 গো। হ্যাঁ, মেডিকেল আর 3 গো। এই কোড ওয়ার্ডগুলো প্রশাসনকে বোকা বানানোর ক্ষেত্রে কিভাবে কাজ করত? এই কোড ওয়ার্ডগুলো তার গ্যাংয়ের অভ্যন্তরীণ কাউন্টার ইন্টেলিজেন্স বা গোয়েন্দা প্রতিরোধ ব্যবস্থার সবচেয়ে শক্তিশালী অংশ ছিল। কাউন্টার ইন্টেলিজেন্স
গ্যাংয়ের ভেতরেও এমন ব্যবস্থা ছিল? হ্যাঁ, যখন পুলিশ তাকে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে এবং তার ডেরাগুলোতে নিয়মিত অভিযান চালাতে শুরু করে, তখন সাধারণ ভাষায় যোগাযোগ করাটা তাদের জন্য আত্মঘাতী ছিল। কারণ পুলিশ তো আড়ি পাততে পারে। ঠিক। তাই তারা নিজেদের মতো করে একটি সাংকেতিক ভাষা তৈরি করে। এই মেডিকেল শব্দটার ব্যবহারটা একটু বুঝিয়ে বলবেন? উদাহরণস্বরূপ, মেডিকেল শব্দটি সাধারণ আলাপচারিতায় চিকিৎসার প্রয়োজন বোঝায়। হ্যাঁ, হাসপাতালে যাওয়া বা এরকম কিছু। কিন্তু তাদের নেটওয়ার্কে এর অর্থ ছিল সম্পূর্ণ ভিন্ন। কি অর্থ ছিল? সম্ভবত পুলিশের কোনো গোপন অভিযানের খবর আগেই ফাঁস হয়ে গেলে গ্যাং মেম্বারদের দ্রুত আস্তানা ছেড়ে নিরাপদ স্থানে বা সেফ হাউসে সরে যাওয়ার নির্দেশ হিসেবে মেডিকেল শব্দটি ব্যবহার করা হতো। ও, বুঝতে পেরেছি। কেউ এই বার্তাটি আড়ি পেতে শুনলেও মনে করবে কেউ হয়তো অসুস্থ, তাই তাকে মেডিকেলে নেওয়া হচ্ছে। দারুণ একটা ছদ্মবেশ বলা যায়। আর থ্রিগো শব্দটির ব্যবহার? থ্রিগো শব্দটিও খুব টেকনিক্যাল ছিল। এটি দিয়ে কি কোনো ধরনের পালানোর কৌশল বা আক্রমণাত্মক কোনো ছককে নির্দেশ করা হতো? থ্রিগো সম্ভবত তাদের একটি বিশেষ ট্যাকটিক্যাল মুভমেন্টকে নির্দেশ করত। পালানোর সময়? হ্যাঁ, যখন তারা পুলিশের দ্বারা ঘেরাও হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকত, তখন পালানোর জন্য একটিমাত্র পথ ব্যবহার করাটা ঝুঁকিপূর্ণ হতো। কারণ পুলিশ তো একদিক ব্লক করেই রাখতে পারে। একদম। তাই থ্রিগো নির্দেশটি পাওয়ার সাথে সাথে গ্যাংয়ের সদস্যরা সম্ভবত ৩টি ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে যেত। ৩ দলে ভাগ হয়ে যেত। হ্যাঁ, এবং ৩টি আলাদা রুট ব্যবহার করে ঘটনাস্থল ত্যাগ করত। এতে লাভটা কি হতো? এর ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভ্রান্ত হয়ে পড়ত যে মূল টার্গেট বা আসলাম নিজে কোন রুটে অবস্থান করছে। ও আচ্ছা, কনফিউশন তৈরি করা। হ্যাঁ, এই ধরনের বিভ্রান্তি তৈরি করে তারা বারবার প্রশাসনের চোখের সামনে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হতো। এই সাংকেতিক ভাষাগুলো প্রমাণ করে যে তাদের সংগঠনটি কতটা সুশৃঙ্খল এবং পেশাদার ছিল। ঠিক তাই। এই সুশৃঙ্খল নেটওয়ার্ক এবং সাংকেতিক ভাষার সফল প্রয়োগের পেছনে নিশ্চয়ই তৎকালীন আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি বড় ভূমিকা ছিল। অবশ্যই, টেকনোলজি ছাড়া এটা সম্ভব ছিল না। আমরা যে সময়ের কথা বলছি, তখন মোবাইল ফোন আজকের মতো এত সহজলভ্য ছিল না। না, তখন মোবাইল ফোন মানে বিশাল ব্যাপার। কিন্তু ডিসিবি নিউজ ডেস্কের নথিপত্র বলছে, অপরাধ সাম্রাজ্য টিকিয়ে রাখতে এবং নিজের নিরাপত্তা বলাই নিশ্চিত করতে সে মোবাইল প্রযুক্তির সর্বোচ্চ ফায়দা লুটেছিল। হ্যাঁ, এটা একটা টার্নিং পয়েন্ট ছিল তার জন্য। সে সময়ের প্রেক্ষাপটে একটি গ্যাংয়ের হাতে এই ধরনের প্রযুক্তি থাকাটা কতটা সুবিধাজনক ছিল? এটি ছিল তার সবচেয়ে বড় প্রযুক্তিগত সুবিধা বা টেকনোলজিক্যাল এজ। পুলিশের তুলনায় তারা এগিয়ে ছিল। হ্যাঁ, সেই সময়ে সেলুলার নেটওয়ার্ক ব্যবস্থা একেবারেই নতুন ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন মূলত ল্যান্ডলাইন, ওয়্যারলেস রেডিও ফ্রিকোয়েন্সি এবং সোর্সের তথ্যের ওপর নির্ভরশীল ছিল। মোবাইল ট্র্যাক করার সিস্টেম তখন ছিল না। না, পুলিশের কাছে তখনও মোবাইল ফোনের সিগন্যাল ট্র্যাক করা বা সেল টাওয়ার ট্রায়াঙ্গুলেশনের মাধ্যমে সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করার মতো অত্যাধুনিক প্রযুক্তি সহজলভ্য ছিল না। তাহলে তো আসলাম পুরো সেফ জোনে ছিল। ঠিক। আসলাম এই প্রযুক্তিগত শূন্যতার সুযোগটি পুরোপুরি কাজে লাগায়। কিভাবে? মোবাইল ফোন ব্যবহার করে সে একটি বিকেন্দ্রীকৃত বা ডিসেন্ট্রালাইজড কমান্ড সেন্টার তৈরি করে। অর্থাৎ তাকে আর সশরীরে মাঠে উপস্থিত থেকে নির্দেশ দেওয়ার প্রয়োজন হতো না। না, সে ফিজিক্যালি মাঠে থাকত না। সে যে কোনো অজ্ঞাত এবং সুরক্ষিত স্থান থেকে পুরো আন্ডারওয়ার্ল্ডের নেটওয়ার্কটি নিয়ন্ত্রণ করতে পারত। ঠিক তাই। সে বুঝতে পেরেছিল যে আধুনিক অপরাধ জগতে তথ্যের গতি হল সবচেয়ে বড় অস্ত্র। ইনফরমেশন ইজ পাওয়ার। একদম। মোবাইল ফোনের মাধ্যমে সে দ্রুত গ্যাং মেম্বারদের কাছে নির্দেশ পাঠাতে পারত, কোড ওয়ার্ড ব্যবহার করে পুলিশের গতিবিধি সম্পর্কে আগাম সতর্কবার্তা দিতে পারত। আর ওই যে মিশন 7 স্টার্নের কথা বললেন, হ্যাঁ, ওই ধরনের অপারেশনগুলোর প্রতি মুহূর্তের আপডেট নিতে পারত সে ফোনে। প্রশাসন যখন তার পুরনো আস্তানায় অভিযান চালাত, তখন সে হয়তো শহরের অন্য প্রান্তে বসে মোবাইল ফোনে তার পরবর্তী অপারেশনের ছক কষছে। অদ্ভুত একটা ব্যাপার। হ্যাঁ, প্রযুক্তির এই অসম সুবিধা বা অ্যাসিমেট্রিক অ্যাডভান্টেজ তাকে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে একজন ঘোস্ট বা অদৃশ্যে থাকা নিয়ন্ত্রকে পরিণত করেছিল। ঘোস্ট নিয়ন্ত্রক, রাইট? ডক্টর ফ্র্যাঙ্ক ল্যাবরেটরির জ্যাকেট, AK-47-এর ভয়াবহতা, সাংকেতিক ভাষার গোলকধাঁধা এবং মোবাইল প্রযুক্তির এই অপ্রতিরোধ্য নেটওয়ার্ক, সবকিছু মিলিয়ে? হ্যাঁ, এই সব কিছুর নিখুঁত সংমিশ্রণই তাকে ধীরে ধীরে আন্ডারওয়ার্ল্ডের একচ্ছত্র অধিপতি বা দ্য লাস্ট বসের আসনে প্রতিষ্ঠিত করে। দ্য লাস্ট বস, কি অদ্ভুত এবং একই সাথে ভয়ঙ্কর একটি উপাধি। হ্যাঁ, আন্ডারওয়ার্ল্ডের ভাষায় যাকে বলে শেষ কথা। এই পুরো আলোচনাটি একটি বিষয় খুব স্পষ্টভাবে ফুটিয়ে তোলে যে
আন্ডারওয়ার্ল্ডের শীর্ষে পৌঁছানোটা শুধু গায়ের জোর বা আকস্মিক কোনো ঘটনার ফসল নয়। মোটেও না, এর পেছনে অনেক ব্রেন কাজ করে। এর পেছনে কাজ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সম্পদের সঠিক ব্যবহার এবং সময়ের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার মানসিকতা। ঠিক বলেছেন। একটি অতি সাধারণ নাম থেকে শুরু করে ডক্টর ফ্র্যাঙ্ক ল্যাবরেটরিজ জ্যাকেটে নিজেকে সুরক্ষিত করা, AK-47 দিয়ে ক্ষমতার ভরকেন্দ্র পাল্টে দেওয়া, এবং মোবাইল প্রযুক্তির মাধ্যমে অদৃশ্য থেকে পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা। সবকিছু মিলিয়ে এটি একটি নিখুঁত অপরাধ সাম্রাজ্যের চিত্র তুলে ধরে। এই আলোচনাটি থেকে আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় অনুধাবন করা যায়। কি রকম? আমরা যখন এই ধরনের চরিত্রগুলোর উত্থান বিশ্লেষণ করি, তখন দেখতে পাই অপরাধীরা কিভাবে নিজেদের ভয়ঙ্কর রূপকে গ্ল্যামার, স্টাইল আর প্রযুক্তির আড়ালে অত্যন্ত সুনিপুণভাবে ঢেকে রাখে। হ্যাঁ, সাধারণ মানুষ তো বাইরে স্টাইলটাই দেখে। ঠিক। বাস্তব জীবনের এই অপরাধমূলক ঘটনাগুলো অনেক সময় সিনেমার গল্পকেও হার মানায়। একদমই তাই। তারা সমাজকে ধোঁকা দেয়, প্রশাসনের চোখে ধুলো দেয় এবং নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করে যেন তারা প্রচলিত সব আইনের ঊর্ধ্বে অবস্থান করছে। যেন তাদের ছোঁয়ার কেউ নেই। হ্যাঁ, এই ধরনের চরিত্রগুলো প্রমাণ করে যে অপরাধের ধরন প্রতিনিয়ত বিবর্তিত হচ্ছে। এবং প্রশাসনকেও আপডেট হতে হবে। অবশ্যই। এর মোকাবেলা করার জন্য প্রশাসনকেও প্রযুক্তি ও কৌশলগত দিক থেকে সবসময় তাদের চেয়ে এগিয়ে থাকতে হবে। সত্যি, ডিসিভি নিউজ ডেস্কের এই তথ্যগুলো গভীর চিন্তার উদ্রেক করে। তা তো বটেই। একজন মানুষ কিভাবে ধাপে ধাপে এতগুলো কৌশল, অস্ত্র আর প্রযুক্তির সমন্বয়ে সাধারণ অবস্থা থেকে স্টাইলিশ ডন এবং সবশেষে লাস্ট বস হয়ে উঠল, তার এই চিত্রটি অপরাধীদের মনস্তত্ত্ব বুঝতে একটি বড় ভূমিকা পালন করে। হ্যাঁ, এটা একটা বড় কেস স্টাডি। তবে আজকের এই বিশ্লেষণধর্মী আলোচনা শেষ করার আগে যারা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিলেন, তাদের ভাবনার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যেতে চাই। একটা ওপেন কোয়েশ্চেন। হ্যাঁ, যখন কোনো শীর্ষ সন্ত্রাসী অত্যাধুনিক প্রযুক্তি এবং আকর্ষণীয় স্টাইলের আড়ালে নিজের একটি ভয়ঙ্কর অপরাধ সাম্রাজ্য গড়ে তোলে, তখন কি হয়? তখন কি আমাদের সমাজ অজান্তেই তাদের এই রূপটিকে গ্ল্যামারাইজ বা আকর্ষণীয় করে তোলে? হ্যাঁ, এটা একটা খুব বড় প্রশ্ন। আর অপরাধীদের এই তথাকথিত স্টাইলিশ ইমেজ কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য তাদের আসল ভয়ঙ্কর ও বিধ্বংসী রূপটি সাধারণ মানুষের সামনে উন্মোচন করা আরও বেশি কঠিন করে দেয়? এটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময়োপযোগী একটি চিন্তার খোরাক। এই বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করার অবকাশ রয়েছে। অবশ্যই। অপরাধকে স্টাইলের মোড়কে ঢেকে ফেলার এই প্রবণতাটি সমাজের একটি মনস্তাত্ত্বিক দুর্বলতার দিকটি তুলে ধরে, যা নিয়ে আরও বিস্তৃত পরিসরে ভাবা প্রয়োজন। ঠিক বলেছেন। ডিসিভি নিউজ ডেস্কের পক্ষ থেকে আমাদের আজকের এই ইনডেপথ আলোচনা এখানেই শেষ হচ্ছে। হ্যাঁ, আজকের মতো এখানেই শেষ। আন্ডারওয়ার্ল্ডের এই অন্ধকার জগতের পেছনের কৌশল এবং সত্যটি তুলে ধরাই ছিল আমাদের এই প্রচেষ্টার মূল লক্ষ্য। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, আলোচনাটি শুনেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই সচেতন থাকবেন এবং নিরাপদ থাকবেন। বিদায়। বিদায়।